অস্টিওপিনিয়া হচ্ছে ডিমিনারেলাইজেশন অফ দ্য বোন, মানে হাড়ের ভেতরে যে ক্যালসিয়াম ফসফেট এগুলো মিনারেলস থেকে একটা কম্পাউন্ড তৈরি হয়। এবার কোনো কারণে যদি আপনার মিনারেলাইজেশনটা কমে যায় বা আস্তে আস্তে আপনার হাড় থেকে সেগুলো বেরিয়ে যায়, সেটাকে বলে অস্টিওপিনিয়া। এটাই অনেক পরের দিকে যখন হয় তখন সেটা অস্টিওপোরোসিসে চলে যায়। আর অস্টিওপিনিয়া প্রথমে এটা ধরা পড়ে না খুব একটা, কারণ পেশেন্টের অ্যাজ সাচ কোনো কমপ্লেন হয় না। সে প্রথম প্রথম একটা উইকনেস ফিল করে, ধরুন চেয়ার থেকে উঠতে গেলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে সে একটা, বিশেষ করে একটা থাই পেন ফিল করে। তখন ডাক্তারবাবুরা বিভিন্ন পরীক্ষা করতে গিয়ে দেখে যে তার ক্যালসিয়াম লেভেলটা নর্মালের থেকে কমে গেছে, ফসফেট লেভেল কমে গেছে। তখন ডাক্তারবাবুরা আবার ফার্দার টেস্ট করে। ফার্দার টেস্টের ভেতরে একটা ডেক্সা স্ক্যান বা বোন স্ক্যান খুব আমরা এর সাথে পরিচিত। এবং তখন একটা টি স্কোর বলে একটা ব্যাপার আছে, যেটা ইন জেনারেল নর্মাল হচ্ছে -1 মতো। আর -1 থেকে -2.5 যখন এই রেঞ্জের ভেতরে থাকে তখন এটাকে অস্টিওপিনিয়া বলে। আর তার থেকেও বেশি খারাপ হয়ে গেলে অস্টিওপোরোসিস। অস্টিওপিনিয়া অ্যাজ সাচ বিভিন্ন এজ গ্রুপের ভেতরে হয়, বিশেষ করে অ্যাডাল্টদের আর ফিমেলদের পোস্ট মেনোপজ যখন হয় তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনটা কমে যায়। এবং ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায় তখন এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং ক্যালসিয়ামটা বেরিয়ে যায় বোন থেকে, করতে গিয়ে মিনারেলস গুলো বেরিয়ে যায়। এছাড়া তার যদি প্যারাথাইরয়েড হরমোনের কোনো প্রবলেম থাকে সেখানেও অস্টিওপিনিয়া হয়। ওয়ান অফ দ্য মেন কজ হচ্ছে আপনার ডায়েটেরই, মানে আপনি খাবারের ভেতর থেকে যে পরিমাণ ক্যালসিয়াম বা ভিটামিন ডি আপনার খাওয়া উচিত, কোনো কারণে সেটা আপনার খাচ্ছেন না তখনও দীর্ঘকাল ধরে। এগুলো সবই কিন্তু ক্রনিক ডিজিজ, হঠাৎ একদিন দুদিনে হয় না। এছাড়া নানা রকম রোগ, বিশেষ করে আপনার যদি কিডনি খারাপ থাকে, লিভার খারাপ থাকে, বা আপনার গাট যেখান থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় সেখানে যদি হয়, সিলিয়াক ডিজিজ বলে, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ বলে, এগুলো থেকেও আপনি অস্টিওপিনিয়া দিকে চলে যেতে পারেন। আর একটা হচ্ছে যে আমাদের এই ক্যালসিয়ামটা যে অ্যাবজর্ব হয়, সেই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় হচ্ছে উইথ দ্য হেল্প অফ ভিটামিন ডি। এবার ভিটামিন ডিটা আপনাদের তৈরি হয় হচ্ছে সূর্যের আলোতে। আমাদের চামড়ার তলায় এমন একটা সিস্টেম আছে যেখানে ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্মেশনটা হয়। এবং সেই ভিটামিন ডিটা যদি আপনার কম হয় তখন ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যাবে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন যদি কমে যায় তখন আপনি আবার সেই অস্টিওপিনিয়ার দিকে এগিয়ে যাবেন। এছাড়া অনেক লোকের বিভিন্ন কারণে স্টেরয়েড খেতে হয়, তারপর এপিলেপসির ওষুধ খেতে হয়। মেডিকেল কজেও কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন আপনার কমে যায়। আর সব থেকে হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, মানে আপনি খুব মানে অলস প্রকৃতির, আপনি নড়েন না চড়েন না, এতেও কিন্তু আপনার শরীর থেকে, হাড় থেকে ডিমিনারেলাইজেশন হবে। তারপর আপনার স্মোকিং একটা ভীষণভাবে রিলেটেড, আমরা এখন ভীষণভাবে এটাকে বারণ করি। অ্যালকোহল, হাই ইনটেক অফ অ্যালকোহলেও আপনার এই অস্টিওপিনিয়ার দিকে আপনি চলে যাবেন। আর বিশেষ করে একটা মিনিমাম বা অ্যাভারেজ এক্সারসাইজের ভেতর আপনাকে থাকতে হবে। যদি একদমই আপনি শুধু মানে বাড়ি টু গাড়ি, গাড়ি টু অফিস, আবার অফিস টু বাড়ি এইভাবে করেন, তখনও কিন্তু আপনি অস্টিওপিনিয়ার দিকে চলে যাবেন। এটা প্রথমে কোনো সাইন অ্যান্ড সিমটম দেখা যায় না, তো মানুষ ধরতেই পারে না যে তার হাড়গুলোকে রেগুলার, তো হঠাৎ সে কেন তার হাড়গুলোকে চেক করতে যাবে। তো আমরা আর এটা তো মাথাতেও কারো আসে না, ম্যাক্সিমাম লোকই তার সুগার ঠিক আছে কিনা, হিমোগ্লোবিন, এগুলো নিয়ে মাথা ঘামায়, কেউ রেগুলারলি ক্যালসিয়াম চেকও করে না। তো এখন এগুলো আস্তে আস্তে অ্যাওয়ারনেস গুলো বাড়ছে। এবং আপনি অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন মলে আপনার একটা ছোট করে একটা বোন স্ক্যান বা বিএমডি আপনাকে বিনা পয়সায় করে দিচ্ছে। ওখানেও কিন্তু একটা ভীষণ সংখ্যক মানুষ ধরা পড়ে যে আমি অস্টিওম্যালেশিয়ার দিকে যাচ্ছি। আর বিশেষ করে আমি ফিমেলদের বলবো, যাদের ধরুন মেনোপজ হয়ে গেছে, তাদের কিন্তু একটা রেগুলার চেক আপের ভেতর থাকা দরকার, যে তার ক্যালসিয়াম গুলো ঠিক মতো, ক্যালসিয়াম শুধু নয়, ক্যালসিয়াম, ফসফেট, ভিটামিন ডি, এই তিনটে ইম্পর্টেন্ট এলিমেন্ট আপনার ব্লাড লেভেলটা যেন যেরকম দরকার সেরকম রাখো।
এই অস্টিওপোরোসিস এর আবার মাপকাঠি কোন জায়গা থেকে আমি এটাকে অস্টিওপোরোসিস ধরবো, একটা হচ্ছে ধরুন আপনার এক্স-রে দেখলেই বোঝা যায় যে হাড়ের যে কোয়ালিটিটা, এবং আপনারা নিজেরাও এখন করতে পারেন। ধরুন আপনি একটা এক্স-রে করলেন কোনো পার্টের কোনো দরকারে, আননেসেসারি না, তার সাথে ধরুন আপনি একটা গুগলে মানে আপনি একটা নিয়ার এক্স-রে করলেন, আপনার আর একটা নর্মাল নিয়ে এক্স-রে আপনি গুগল থেকে বের করলেন, দুটোর পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন যে আমার হাড়টা কিরকম মানে ভঙ্গুর টাইপের। আর এইটার যদি আপনি বোন স্ক্যান করেন, তখন দেখবেন যে এখানে যে টি স্কোর যেটা আমরা বলি, ওটা -2.5 এর থেকে নিচে। অস্টিওপোরোসিসে অ্যাজ সাচ কিন্তু কোনো পেন হয় না। অস্টিওপোরোসিসের যখন সিমটমটা আপনার হবে, তার মানে অস্টিওপোরোসিসের জন্য যে ঘটনাটা ঘটেছে আপনার শরীরে, মানে অস্টিওপোরোসিস হওয়ার জন্য যেহেতু আপনি ব্রিটল বা ভঙ্গুর, ভঙ্গুর মানে কি আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। অল্প মিনিমাম ট্রমায় আপনার একটা স্পাইনের ফ্র্যাকচার হতে পারে, আপনার হিপ ফ্র্যাকচার হতে পারে, রিস্ট ফ্র্যাকচার হতে পারে। আর দেখলেন সামান্য একটু লাগলো, তারপর থেকে ব্যথা যাচ্ছে না, ওইটা হচ্ছে যে কম আঘাতে, কম জোরের আঘাতে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অস্টিওপোরোসিস ভীষণ রকম বেশি। এর সাথে একটা এজ প্রসেসও থাকে, বয়সের সাথে সাথেও কিন্তু অস্টিওপোরোসিস অস্টিওম্যালাসিয়া এগুলো বাড়ে, কারণ তার ওই ভিটামিন ডি প্রোডাকশন গুলো কমে যায়। সে অনেকটা অথর্ব টাইপের হয়ে যায়, তার আরো অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকার জন্য, ধরুন তার নি আর্থ্রাইটিস, সে নড়তে গেলেই তার ব্যথা লাগে, তো সে আস্তে আস্তে কনফাইন করে ফেলে নিজেকে, তখন তার এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটবে। আর তখন এই যে বোন পেন গুলো যখন হবে এই ফ্র্যাকচারের জন্য, তখনই এর যখন রুট কজ কেউ খুঁজে বের করে, দেখা যাবে যে শি ইজ অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম অস্টিওপোরোসিস। কিন্তু অস্টিওপোরোসিস যখন স্টার্ট করে বা যখন হয় বা হয়েছে, তখন কিন্তু আপনার কোনো সিমটম অ্যাজ সাচ দেখা যায় না। অস্টিওম্যালেসিয়াতে কিন্তু একটা মাসেল উইকনেস, ব্যথা এগুলো শুরু হয়, কিন্তু অস্টিওপোরোসিস যখন হয়ে যায় তখন কিন্তু আপনার হাড়গুলোই খারাপ হয়ে গেছে, কিন্তু আপনাকে সে কোনো জানান দেয় না। এটা অনেকটা সুগার হওয়ার মতো, সুগারের যখন আপনি কষ্টগুলো পাওয়া শুরু করবেন সেগুলো হচ্ছে কমপ্লিকেশন, সুগার হওয়ার জন্য আপনার এই ঘটনাগুলো ঘটেছে। তো সেই রকম অস্টিওপোরোসিসটাও অনেকটা সেই রকম। অস্টিওপিনিয়ার ট্রিটমেন্টের প্রথম হচ্ছে যে আপনাকে অস্টিওপিনিয়াটা ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিসটা যেগুলো আমি বললাম, যেগুলো মিনিমাম ফিচার, যেগুলো উইকনেস হচ্ছে, একটা মাসল পেন হচ্ছে, চেয়ার থেকে হঠাৎ উঠতে গেলে থাই পেন হচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে হচ্ছে, তখন বেস্ট হচ্ছে আপনি একটা এক্স-রে করতে পারেন। অস্টিওম্যালেশিয়াতে অ্যাজ সাচ এক্স-রেতে খুব একটা ধরা পড়ে না, কিন্তু আপনার ব্লাডের ক্যালসিয়াম ফসফেট লেভেলটা চেক করুন, ভিটামিন ডি লেভেলটা চেক করুন, আর আপনি একটা বোন স্ক্যান করতে পারেন। বোন স্ক্যানে যদি আপনার -1 এর থেকে নিচে হয় বা -2.5 এর থেকে উপরে হয়, আপনি তখন অস্টিওম্যালেশিয়া আপনার রোগটা আপনাকে ধরেছে। এইবার এইটাকে, যেগুলো আমি আগেও আলোচনা করলাম, যে এটাকে আপনাকে কি করে যাতে অস্টিওম্যালেশিয়াটাকে আবার রিভার্সিবল করা যায়। সেই রিভার্সিবলের ভেতরে যখন আপনি দেখলেন যে আপনার ভিটামিন ডিটা কম আছে, সেই ভিটামিন ডি ওষুধ আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া আদৌ খাবেন না। এটা মোটামুটি 50,000 to 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট ওয়ান্স ইন এ উইক খাওয়া হয়। আর যদি ক্যালসিয়াম ডেফিসিট থাকে, সেই ক্যালসিয়াম ডেফিসিটটা আপনি খাবেন। তবে এগুলো হচ্ছে কেমিক্যাল সাপ্লিমেন্ট, কিন্তু সবসময় চেষ্টা করুন যে ন্যাচারাল সাপ্লিমেন্ট থেকে আপনার এই অভাবগুলো পূরণ করা। যেমন ধরুন গ্রিন ভেজিটেবলস কিন্তু ভীষণ রকম ভাবে ভালো। তারপরে মিল্ক প্রোডাক্টের ভেতরে আপনি চিজ খেতে পারেন, যে কোনো রকম, বা দই খেতে পারেন, আমাদের যেটা খুব চল আছে আমাদের খাবারের ভেতরে। এগুলো থেকে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাবেন, ভিটামিন ডি আপনি এগ ইয়লকে পাবেন। আর অনেক সামুদ্রিক মাছ, যেগুলো এখানে লোকেরা খুব খায় না, কিন্তু ইন জেনারেল আমি দেখেছি যে এখানে যে ছোট জাতের যে মাছগুলো, তার ভেতরেও প্রচুর ভিটামিন ডি ক্যালসিয়াম থাকে। এইগুলো থেকে আপনি ন্যাচারাল সাপ্লিমেন্ট করুন। যখন বিশাল অভাব হবে, তখন আগে ইনিশিয়াল যে বড় ডেফিসিটটা আপনি কেমিক্যাল সাপ্লিমেন্ট দিয়ে করলেন, আর তার সাথে ন্যাচারাল করবেন। কারণ আপনি যদি শুধু কেমিক্যাল সাপ্লিমেন্টের উপর নির্ভরশীল হন, আপনার 3 মাস 6 মাসের ভেতরে দেখবেন ওটা নর্মাল হয়ে গেছে, তখন লোকে ভাবে যে আমি সেরে গেছি, তখন সে সেটা বন্ধ করে দেয়। আবার যে জানেই না, কারণ এই যে বললাম এর খুব সাইন অ্যান্ড সিমটম খুব হয় না। 2 নম্বর হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে এখন নতুন অনেক জিনিস বেরিয়েছে পোস্ট মেনোপজালের ভেতরে, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এইগুলো আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে আলোচনা করতে পারেন, যে এইভাবে যে আমার যে হরমোনটা এখন আর হয় না বা কমে গেছে,
তার সাপ্লিমেন্টটা ভাবে কিভাবে করা যায়। আপনার সান এক্সপোজারটা মিনিমাম 10 থেকে 30 মিনিট আপনার যাতে হয়। আপনি খুব কাভার জামা কাপড় পরবেন না, শীতকালে পরতেই হয় কিন্তু বাদ বাকি সময় ভীষণ কাভার জামা কাপড় পরবেন না। সানস্ক্রিনটা ইউজ করুন যদি আপনার দরকার পড়ে, যেখানে যদি আপনি একটা সমুদ্রের ধারে গেলেন বা যেখানে অনেক সানলাইট, সেখানে আপনি করুন, কিন্তু অ্যাজ এ রুটিন আপনি ব্যবহার করবেন না। হ্যাঁ, এইগুলোতে আপনার যাতে ন্যাচারাল ভিটামিনটা তৈরি হয় এবং সেই ভিটামিনটাই আপনাকে ক্যালসিয়াম ফসফেট লেভেল অ্যাবজর্ব করতে সাহায্য করবে, নর্মাল করবে। আরেকটা সব কথা শেষ কথা, আপনি মাসে অন্তত 6 মাসে একবার চেক করুন। না চেক করলেই তো বুঝতে পেরে যাবেন যে আপনার ক্যালসিয়াম লেভেলটা, ভিটামিন লেভেলটা ঠিক আছে। এটা আপনি তখনই বুঝতে পারবেন। তো সেই জন্য মাঝে মাঝে একটা রেগুলার চেক আপের মতো থাকাটা দরকার। যদি আপনি ধরুন অস্টিওপিনিয়ার দিকে চলে গেছেন, তখন আপনি একটা তো হলো প্রিভেন্টিভ, মানে আপনি কি করলে অস্টিওপিনিয়া আপনার হবে না। যেমন ভিটামিন ডি, এই যে আগে আমি একটা বলেছিলাম যে সানলাইটের দরকার, তো আপনি যদি ভীষণ কাভার্ড জামা কাপড় পরেন, দিনের আলোয় বেরোনি না, কিন্তু যেটা আমাদের দেশে খুব কম, কারণ আমরা সূর্যের দেশে বাস করি, তো আমাদের এমনিতে প্রচুর সানলাইট আমরা ব্যবহার করি। আবার ভয়ঙ্কর ভাবে ওই সানলাইট প্রোটেকশন যে ক্রিম গুলো হয়, ওটা ভীষণ ভাবে ব্যবহার করছেন, তো আপনার তো তখন ভিটামিন ডি তৈরি হবে না। আপনি অলওয়েজ কভার, যেখানে দরকার লাগে সেটা আপনি করুন, কিন্তু আননেসেসারি এগুলো ইউজ করলেও কিন্তু আপনার ভিটামিন ডি প্রোডাকশনটা কমে যাবে। তো এগুলো খুব বেসিক জিনিস, কিন্তু একটা রেগুলার চেক আপের ভেতর থাকাটা আপনার দরকার। আর অস্টিওপিনিয়াটা কিন্তু রীতিমতো রিভার্সিবল এন্ড এটা ট্রিটেবল। এটা মানে আর্লি স্টেজে আপনি যদি ধরা পড়েন, আপনার কিন্তু আপনি কিন্তু আবার নর্মাল জায়গায় পৌঁছে যাবেন।